you share? Picture, background, and just share. Please bear with me. I have also the video sent in the email the secretary have. Please bear with my partner, share screen. And sir, anybody could the slide. I will stop sharing first and then share again. Final percentage. And then share. Yes, sir. So, can you explain once again? Okay. Yes, sir. From our respected Maharajji and international resource person from South Korea and Philippines. Now the session is ours. Yes. As it is an international seminar, I have started my lecturing in English, but I think most of the students are Bengali spoken. So I want to give my delivery in Bengali. I think it will be more easier. Okay. যেহেতু এখানে সবাই যারা আছি আমরা বাঙালি বাংলায় কথা বলি সেহেতু আমরা বাংলাতেই আমার বক্তব্য রাখার চেষ্টা করছি আমি এই হেডিংটাকে খুব সংক্ষেপে রেখেছি এরকম প্রিপেয়ারিং ফিউচার এডুকেটর ফর এ চেঞ্জিং ওয়ার্ল্ড আর পরেরগুলো রাখিনি ইচ্ছা করে লাস্ট লাইফটাইম অসাধারণ একটা উক্তি উইলিয়াম আর্থার ওয়ার্ড দেখুন শিক্ষক সম্পর্কে আমাদের সবারই একটা নস্টালজিয়া আছে ছিল আছে থাকবে এখানে যারা উপস্থিত আছে তারাও কোনো না কোনো শিক্ষক ছাত্র শিক্ষক শিক্ষার্থী অর্থাৎ টিচার স্টুডেন্ট হয়ে গেল টিচার টট আর এখন এডুকেটর এডুক্যান্ট এখন এডুকেটরকেও অনেক জায়গায় বলা হচ্ছে কি ফ্যাসিলিটেটর আমি উল্লেখ করবো দেখাবো অর্থাৎ শিক্ষক তার টার্মিনোলজিরও বিবর্তন হয়েছে হচ্ছে হবে শিক্ষকদের একটা সময় মনে করা হতো এ টিচার ইজ বর্ন নট মেড শিক্ষক জন্মায় তৈরি করা যায় না ওল্ড কনসেপ্ট পরবর্তীকালে বলা হলো নো এ টিচার ইজ মেড নট বর্ন শিক্ষককে তৈরি করা হয় জন্মায় না বাট ইন প্রেজেন্ট কনটেক্সট দুটোই ঠিক এ টিচার ইজ মেড অ্যাজ ওয়েল অ্যাজ এ টিচার ইজ বর্ন আমাদের এনসিটি যে বলছেন তাতে প্রথম থেকে যার টিচার হব তাকে কিন্তু ওই লাইনেই যে আপডেটেড ইনফরমেশন তার কাছে থাকবে নেক্সট ফোকাস অন কোর কম্পিটেন্সিস লাইক ট্রেনিং ইন চাইল্ড ডেভেলপমেন্ট শিশুর বিকাশ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে ল্যাঙ্গুয়েজ চলবে না এন্ড ইনক্লুসিভ প্র্যাকটিসেস ইয়েস ক্লাসরুম সিচুয়েশনে যদি কোনো ইনক্লুসিভ স্টুডেন্ট থাকে ফিজিক্যালি মেন্টালি অর এন্ড টেকনিক্স এন্ড লার্নিং নতুন নতুন শিক্ষাদান পদ্ধতি শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকবে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ একেবারে কোয়ালিটি রেলিভেন্ট এন্ড ইনক্লুশন ইন টিচিং এন্ড লার্নিং এগুলোতে অর্থাৎ গুণগত মান বাড়ানো কি করে যায় আজকে যেভাবে পাঠদান করছি আগামী দিনে আরো ভালো কি করে করা যায় তার সাথে ইনক্লুসিভনেস অর্থাৎ ক্লাসরুম সিচুয়েশনে আমি সকলকে একাত্ম করে নেব সকলে বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছে
ধৈর্যচ্যুতি ঘটাবো না বিফোর লাঞ্চ। Some relevant question, what could be the role of teacher training? টানলাম কারণ শিক্ষা যৌথ তালিকাভুক্ত, ফলে তাদেরও একটা ভূমিকা আছে, দুই সরকারের তারা ঠিক ভূমিকা পালন করছেন। তো what could be the role of mass media for future education? আমাদের ভবিষ্যৎ শিক্ষা, ভবিষ্যৎ শিক্ষক তাদের জন্য আমাদের গণমাধ্যমগুলো ঠিক ভূমিকা। ইনস্টিটিউট অফ এডুকেশন কর্তৃপক্ষ, রিসার্চ ন্যাক কর্তৃপক্ষ, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার চিন্তা ভাবনাকে তোমাদের কাছে তুলে বলেই করছি, তোমাদের কাছে রাইফেল এবং মেটাল ফ্যাক্টরি থেকে কর্মী এবং আমার রিটায়ারমেন্ট 1960 জুন, এবং সেখান থেকে আমি এখন IESR এর সঙ্গে যুক্ত হয়েছি এবং সেটা আমার কাছে খুব গর্বের বিষয়। আমি যে বিষয়টা নিয়ে IMQCC অ্যাওয়ার্ড লাভ করেছি in 1997, তাতে আমার বিষয়টা ছিল মেইনটেনেন্সকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়, মেইনটেনেন্সের মাধ্যমে কি করে কর্মের মান উন্নত করা যায়। যে কোনো কর্ম, যে কোনো সেবামূলক কর্ম, ইঞ্জিনিয়ারিং বিভাগ বা অন্যান্য সমস্ত কর্মের মান কিভাবে উন্নত করা যায়। বিভিন্ন জাতির সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে এখন শুধু কাজ করলেই হবে না, শুধু উন্নত মানের কাজ করতে হবে। সেই উন্নত মান কিভাবে আনা যায় সেটা কোয়ালিটি সার্কেল ফোরাম অফ ইন্ডিয়া এবং IMQCC তারা সর্বতোভাবে ভারতবর্ষের সর্বত্র প্রতিযোগিতা আহ্বান করছেন, কম্পিটিশন করছেন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন করছেন। 1997-এ হায়দ্রাবাদে যে ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল তাতে 14টা দেশ আমার গ্রুপে ছিল এবং ইন্ডিয়ার 6টা ইউনিট ছিল। সেই ইউনিট টোটাল হলো 20টা, তার মধ্যে মেইনটেনেন্স বিভাগ, রিভ্যাম্পিং অফ দ্য শিম ওয়েল্ডিং মেশিন ইন MSF ফ্যাক্টরি, সেই মেশিনকে আমরা উন্নত করে কিভাবে প্যাটন ট্যাঙ্কের অগ্রগতিকে আমরা স্তব্ধ করে দিতে পেরেছিলাম, সে বিষয়টাই ছিল আমাদের রিসার্চের বিষয়, আলোচনার বিষয় এবং উন্নয়নের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বলেছেন, wake up to start to demolish, abolish the theft, torture and corruption. ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরও তিনার কবিতায় সেই কথাটাই বলেছেন, ওঠো জাগো এবং ফিয়ারলেস হও। Where the mind is without fear and the head is held high, where the knowledge is free, where the words come out from depth of truth, where the walls broken into fragments by narrow domestic walls, where the stream of reason hasn't lost its way into the dreary desert sand of Dedavi, where the mind is led by thee into the ever-widening thought and perfection, into that heaven of freedom, my Father, let my country away. So
আজকে আমাকে আসার সঙ্গে সঙ্গে আপনারা যে সুযোগ দিয়েছেন বক্তৃতা রাখার জন্য, তার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি আমার বিষয় বলেছি, সেটা আপনারা We have among जोड़े हाथ ताली You would also take Mr. Akram Hassan Mullah, who is a management member of Hope Institute of So here আপনি ছবিটা ভালো করে তুলুন, আরেকটা তুলুন। I thank my students here, my research persons, friends here, to deliver my lecture in a few words. আমি বাংলাতে বলবো, বাংলাতে বললে সুবিধা সবার, বিভিন্ন ছেলেমেয়েরা রয়েছে ওদের জন্য কিছু বলা দরকার। আমার বক্তব্য একটু ক্রিটিক্যাল হবে, সোজাসুজি একদম সব কিছু হবে না। আর আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু বলার সময় কম, এমন কিছু সময় নেই। সেজন্য আমি মোটামুটি একটা আইডিয়া আমি দিতে চাইবো যে কি বলতে চাই। এখানে যেটা বলা হয়েছে যে এডুকেটরদের তৈরি করা, যারা শিক্ষক মানে শিক্ষার্থী রয়েছেন, পড়ুয়া রয়েছেন, তাদের কিভাবে আগামী প্রজন্মে ডেভেলপ করা যাবে সেই ব্যাপারে এখানকার যে কলেজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশন কিভাবে তাদেরকে গাইড করবে সেই ব্যাপারে একটা এখানে আউটলাইন দেওয়া হয়েছে সেমিনারে। ঠিক সেটা হচ্ছে যে পেডাগজি মানে পরিকল্পনা, প্ল্যানিং এবং তার সঙ্গে পলিসি, এই সবগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। ঠিক আছে, তো সেইটা নিয়ে আমি সবটা বলবো না, বলা যাবে না। এই নিয়ে আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করবো ভারতবর্ষের বর্তমানে যে নেপ আছে নিউ এডুকেশন পলিসি, তার যে প্রেক্ষাপটে যে এইসব আলোচনা হচ্ছে সেটাকে না রাখলে পরে আমরা কিন্তু ভুল করবো আমার মনে হয়। কেন আজকে এই জিনিসটা আমাদের সামনে আসছে সে জানতে হবে। নেপ বা নিউ এডুকেশন পলিসি কেন এলো, নয় শিক্ষানীতি 2020 সালে কেন এলো? আমার তো মনে হয় এটা ভারতবর্ষে একটা নতুন দিগন্ত কিছু সঞ্চার করেনি, এটা আমাদেরকে একটা যাকে বলে স্মোক স্ক্রিন হোয়াইট ওয়াশ করার চেষ্টা হয়েছে। ভেরি সরি টু সে, যদি এ না করতে পারি, একটা যদি মানে স্কিম অফ থট মানে স্কুল অফ থট এবং প্ল্যানিং অ্যান্ড পেডাগজি করতে না পারি, তাহলে পরে সব কিছু ব্যর্থ হবে। আশা করব আমাদের মাননীয় কেন্দ্রীয় সরকার সেদিকে নজর দেবে এবং এই নেপ যেটা হয়েছে এই নেপটাকে পুরো রিকনস্ট্রাক্ট করতে হবে টু মেক দ্য এডুকেশন কিপ পেস উইথ দ্য কারেন্ট নিডস অফ এডুকেটার্স অ্যান্ড দ্য এডুকেশন সোসাইটি অ্যাট লার্জ। থ্যাংক ইউ ভেরি মাচ।
So leaving at this note, we are already running behind time. It's 2 o'clock according to my watch. So we'll take a break for lunch and we'll be back here at 25 minutes past 2. If শিক্ষা সংক্রান্ত আলোচনা শুনছি, আমরা সমৃদ্ধ হচ্ছি। আপনারা কথা বললে আমি কিন্তু বলতে পারবো না। আমি কর্তৃপক্ষকে বলছি, যারা বাইরে আছে জনকে এবং গবেষক ছাত্রছাত্রীদের আমার শ্রদ্ধা জানাই। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান ডক্টর প্রকাশ বিশ্বাস মহাশয়কে তার সতীর্থদের নিয়ে একটু এই হলে ঢুকলে আমি কৃতার্থ বোধ করব, কেননা আমরা তার বক্তব্য শুনব। তিনি এডুকেশন ডিপার্টমেন্টে হেড, আমরা তার জন্যে তার কাছ থেকে শুনব। আমরা একটু আগে যে আলম সাহেবের বক্তব্য শুনেছি, এখানে যে ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে, এই কলেজে আমরা উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে, এমনকি বিদেশ থেকে সবাই উপস্থিত হয়েছেন। এখানে আলোচিত হয়েছে বিভিন্ন শিক্ষা, মানে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন নানা ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং ব্রিটিশ যুগ এবং স্বাধীন দেশে, সেই স্বাধীন দেশে আমরা কতটুকু শিক্ষা লাভ করতে পেরেছি এবং তার প্রতিবন্ধকতা কি, সে সম্পর্কেও আমরা কয়েকজন বক্তার মুখ থেকে জানতে পেরেছি। এবং কেমন বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দিতে হবে, গীতার কথা এখানে উল্লেখিত হয়েছে। সেই গীতা, সেই মনুসংহিতা, সেখানে বলল নারী মানেই হলো শূদ্র, শূদ্রাণী, নারীর কোনো শিক্ষার অধিকার নেই। নারী, শ্রমিক এবং অস্পৃশ্য শূদ্র, তাদের কোনো শিক্ষার অধিকার নেই। হাজার হাজার বৎসর ধরে সেই নীতি অনুসরণ করে মানুষকে পশুবৎ জীবনযাপন করতে বাধ্য হলো, শিক্ষা থেকে বঞ্চিত হলো। একটা এখনো যেমন ক্রিমি লেয়ার, তারাই মন্ত্রী, তারাই জমিদার, তারাই সব, তাদের ঘরে ছেলেমেয়েরাই বিদেশে যাচ্ছে। কিন্তু আমার পাশের গ্রাম, আমার পাশের বাড়ি, ওই মন্ডল, ওই বিশ্বাস, ওই সেলিম, এদের তো সেই জায়গায় পৌঁছাতে পারছে না। সেই পাচ্ছে না কেন? আমি এই জায়গাটাই আমার গবেষক ছাত্রছাত্রীদের আমি প্রশ্ন তুলে গেলাম। এখানে ডিএলএড এবং বিএডের যে শিক্ষার্থী সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শেয়ার করা। অর্থাৎ তারা যে ক্লাসরুমে বসে যে শিক্ষা যাদের কাছে পায়, তার বাইরে তাদের সুযোগ কম থাকে, যার ফলে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত রিসার্চ পার্সন এখানে উপস্থিত হয়, তাদের এক একজনের বক্তব্য, এক একটা দৃষ্টিভঙ্গি, এক একজন স্টুডেন্টের এক একটা টার্নিং পয়েন্ট হিসাবে তাদের জীবনের একটা লক্ষ্য হিসেবে আসে। আমি ব্যক্তিগত জীবনে আমি হাই স্কুলের টিচার হিসেবে আমি শুরু করেছিলাম। আমার পূর্বতন বক্তাগণ তাদের বিভিন্ন দিকে শিক্ষার প্রসঙ্গে কথা বলেছে। আমাদের ডক্টর বিরাট গৈরক্ষ তার মূল্যবান ভাষণও দিয়েছে এবং সেখানে যে শিক্ষা সংক্রান্ত যে কথাগুলো বলেছে, এটা একটা বাস্তব চিত্র। ভারতবর্ষে একটা সময় যারা শাসন ব্যবস্থার দায়িত্ব ছিল, সেখানে কিন্তু
যতই যে তার বংশের লোক হোক না, পদ্ধতিটাকে ভাঙতে গেলে আমাদের যারা বৃহত্তম জনগোষ্ঠী তাদের সচেতন হতে হবে এবং সেই সচেতনার মাধ্যমে আমাদের ফাইটিং করে সেই জায়গাগুলো আমাদের রিকভারি করতে হবে। এবং আমার যে টপিকটা আমি বিশেষ করে বলবো যে আমি এই পাওয়ার পয়েন্টে আমি বেশি পড়াতে ভালোবাসি না, তার পাওয়ার পয়েন্টে মনে হয় আমি দেখে দেখে কিছু পয়েন্ট বলছি ঠিকই, কিন্তু যেহেতু এখন সিস্টেম এটা পাওয়ার পয়েন্ট করতে হয় তাই এখানে করা আছে। আমার টপিকটা আপনারা দেখতে পাবেন। এবং পরে আমরা 1854 সালে বোর্ডের ডেস পাস, 1882 স্বাধীনতার আগে আমি একটি ঘটনা বলবো আপনাদের, হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু এই ঘটনাটা আমি আমার স্যারদের কাছে শুনেছিলাম, আমার ভালো লেগেছে। ঘটনাটা হচ্ছে এই যে আমরা নবীন ভট্টাচার্য নামে আমাদের একজন টিচার ছিল, যে তাদের কথা লোকে শুনবে না। এই আমাদের মধ্যে বর্তমানেও দেখতে পাই বিভিন্ন ধরনের, মানে ওরা সবাই ভারতীয়, আমরা কিন্তু আর অন্য কিছু না। যদিও পরবর্তীতে বিভিন্ন কমিশন গঠন হয়েছে এবং কমিশন তাদের বিভিন্ন ধরনের সুপারিশ প্রস্তাব রেখেছে, কিন্তু ভারতবর্ষের দুর্ভাগ্য একটা কমিশন গঠন এবং তার প্রকাশিত এবং তার ফলাফল যখন আসে তার সঙ্গে সঙ্গে আরেকটাও সময় পরিবর্তন হয় এবং আরেকটা কমিশন গঠনের অবস্থা এসে যাবে। অর্থাৎ আমরা পুরোনোটাকেই ধরে রাখি, অর্থাৎ সময়ের সাথে সাথে তাল মিলাতে পারি না। অর্থাৎ এডুকেশনের যেটা গুরুত্বপূর্ণ কথা, এডুকেশনের প্রধান গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে অভিযোজন করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা যদি পরিবেশ পরিস্থিতির সাথে অভিযোজন না করতে পারি আমরা কিন্তু টিকতে পারবো না। যেমন শিক্ষা ব্যবস্থায় বর্তমান বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উন্নতি হচ্ছে, সেগুলো ব্যবহার করতে হবে। তার সাথে সাথে ভারতীয় যে জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমাদের শ্রদ্ধা রাখতে হবে। এবং ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার যে সমস্যাগুলো রয়েছে, এখানে জাত ব্যবস্থা রয়েছে, ধর্মীয় ব্যবস্থা, সামাজিক, অর্থনৈতিক, কিন্তু ভুল ত্রুটি থাকলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি আমি সবসময় শিখতে চাই। আমি যখন স্কুলে ছিলাম তখন আমি ভাবতাম ছেলেদের ভালো করে পড়াবো। যখন আমি টিচার ট্রেনিং কলেজে ছিলাম তখন আমি ভাবতাম যে ছাত্রদের টিচারদের শিক্ষা দেবো তারা কীভাবে ভালো টিচিং করতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমার ধারণা অনেকটা পাল্টে গেল। আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করার সুযোগ হচ্ছে এইটি যে নিজেকে কতটুকু উন্নত শেষ করছে। নমস্কার। এখানে আসছি কথা বলার জন্য ফর দ্য স্টুডেন্ট। ম্যাডাম প্লিজ আপনার সাথে কথা বলুন। কেউ যদি না রাজি হয় জোর করে রাজি করবেন। ক্যান ইউ প্লিজ স্ট্যান্ড? আমার প্রশ্নটা সবারই কাছে, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা কেন এসেছি আজকে এখানে? Actually, sir, I'm TIC of Open Public School. So, as I'm actually teaching profession, so teaching profession মানে এমন একটা আইডিয়াল প্রফেশন, সেখানে শিক্ষা যেমন আমরা অনবরত শিখছি এবং শিক্ষাকে আরও কীভাবে মডার্ন করে সেটাকে ইউটিলাইজেশনের মাধ্যমে আরও সেটাকে বিস্তার ঘটানো যায়, তো সেই বিস্তরণের মাধ্যমে আমরা নলেজ যাতে পেতে পারি, সেই উদ্দেশ্য আমাদের এখানে আমি যেমন একজন শিক্ষক এবং পূর্বী আরও অনেক রয়েছে, তাদেরও এই বিস্তার এবং নলেজ সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। সেই জন্য এখানে উপস্থিতি একান্ত কাম্য। নেক্সট ওয়ান, ম্যাডাম ক্যান ইউ প্লিজ আপনার সাথে কথা বলুন। সেটা হচ্ছে যে আজকের সেমিনারের বিষয়বস্তুটা কি, টপিকটা কি? আমরা সকাল থেকে প্রচুরবার শুনছি, তো আমি জানতে চাইছি যে আমরা যেন ওইখান থেকে যারা আমাদের রেনাউন্ড পার্সনস এসেছেন অনেক প্রিপারেশন নিয়ে আমাদের জন্য এসেছেন, তো আজকের বিষয়বস্তুটা কি? যেভাবে ফিউচার এডুকেটরস ফর চেঞ্জিং ওয়ার্ল্ড। গুড, থ্যাংক ইউ। এর মানেটা কি? আমার বক্তব্যটা এরকমই আর কি। আমি আপনাদের কথা শুনতে চাই। প্রিপেয়ারিং ফিউচার এডুকেটরস ফর চেঞ্জিং ওয়ার্ল্ড। আমরা কি পরিবর্তন করবো বিশ্বকে? 150 জন মানুষ বসে আছি, আমাদের যারা রেনাউন্ড পার্সনস বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সাউথ কোরিয়া, যাদবপুর ইউনিভার্সিটি, আমাদের এত বলছেন প্রিপেয়ারিং ফিউচার এডুকেটরস
কি তৈরি করবেন আপনারা, কিভাবে চেঞ্জ করবেন ওয়ার্ল্ডটাকে? চেঞ্জ করবেন আপনারাই তো ফিউচার এডুকেটরস। আজকে না হলে কালকে শিক্ষক হবেন, এন্ড দ্যাটস ট্রু। এই বিশ্বাসটা আছে তো? কি চেঞ্জ করবেন বলার সুযোগ আপনাদের, ওইখান থেকে বসে আপনারা শুনছেন, আপনারা বলুন, কারণ এটা আপনাদের জন্যই প্রোগ্রাম। যারা আমরা আগামী দিনে সত্যি সত্যি ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করতে চাইছি, আমরা সেই পরিবর্তনটাকে প্রথম থেকে নিতে পারে, নেওয়ার চেষ্টা করে। তাই আজকের সেমিনার প্রাসঙ্গিকভাবে যেভাবে আমাদের আলোচনাগুলো চলছে, তাতে আমি যারা শিক্ষক আছেন সেইখানে যা বলা আছে যে ট্রেনিং ওয়ার্ড করলে যা কথা বলে, তারপরে 3টে লাইন আর 3টে ওয়ার্ড আছে দেখবেন, পেডাগজি, পার্সপেক্টিভ অ্যান্ড পলিসি। আমি শিক্ষকদের ব্যাপারে যা বলার এতক্ষণ পর্যন্ত আমাদের রিসোর্স পার্সন যারা ছিলেন তারা প্রত্যেকে বলে গেছেন, বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন, একদম পিন পয়েন্ট আলোচনা করে গেছেন। আমি তাদের ব্যাপারে আর বলবো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বহু সেমিনারগুলো, ইন্টারন্যাশনাল সেমিনার গত সপ্তাহে একটা হয়েছে, সমালোচনা, ডিজিটালাইজেশন, টেকনোলজি সব কিছু কীভাবে ইনকর্পোরেট করে হবে তার আলোচনা হয়েছে। আমি শুধু একটা কথা বলি যে ইউনেস্কো তার ভাবনা চিন্তা নিয়ে যেভাবে শিক্ষা সম্পর্কে বলতে চেয়েছেন, বিশ্বের দরবারে শিক্ষাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের বক্তব্য ছিল যে সামাজিক প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে এবং তারা ভবিষ্যৎ আগামী পৃথিবীকে এমন কিছু দেবে যেটা কিনা আমাদের সমাজকে এবং সমাজের সমস্ত মানুষের চারিত্রিক গঠন থেকে আরম্ভ করে তাদের অর্থনৈতিক উন্নয়ন, স্বনির্ভরতা সব কিছু একসঙ্গে আসবে। সেটাকে লক্ষ্য করে কিন্তু এনইপি 2020-তে আমাদের ভারতবর্ষ কিন্তু তার বিভিন্ন ভাবনা চিন্তাকে অ্যাডপ্ট করার চেষ্টা করেছে। আমি সেই ব্যাখ্যায় যাব না। এনইপি 2020 প্রচুর আলোচনা হয়েছে, সবাই বলেছেন। আমি যদি এত টাইম নিয়ে আর বলার সময় হবে না, বলবো না। আমি শুধু একটা কথা বলি যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, যেখানে কিনা আমি রবীন্দ্রনাথকে সাহিত্যিক, কবি কি বলবো জানি না, আমার মনে হচ্ছে অনেক বেশি বড় দার্শনিক। দর্শনটা যদি তার মধ্যে একদম ইনকালকেট বা তাকে বলে একদম নিজের মধ্যে চলে না যেত, তাহলে আমার মনে হয় তার লেখা দিয়ে এত কিছু বেরোতো না। তো আর একটা কথা বলি, হ্যাঁ, শিক্ষকের অপর্যাপ্ত বা এটা এনইপি 2020 একটা মারাত্মক জায়গা। আমি যদি শিক্ষায় বরাদ্দের জায়গাটাকে এভাবে আগেও করতে থাকি, আমি অন্যান্য জায়গায় শিক্ষার, অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট, অন্যান্য জায়গায় বরাদ্দ বাড়াবো, অথচ শিক্ষা যেটা কিন্তু জাতির মেরুদণ্ড, যে জায়গাটাকে শক্ত করা দরকার, সেখানে তার অর্থনৈতিক বরাদ্দের পরিমাণ কমিয়ে দেবো, আমরা কিন্তু আমার মনে হয় তা করতে পারবো না। আর একটা কথা বলি, আমার বেশি বলার তো আমাদের সঞ্চালক মশাই ঘুরে যাচ্ছে, তাড়াতাড়ি ছাড়তে হবে। আমি শুধু আপনাদের একটা কথা বলি, এআই শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা শিক্ষকদের ভূমিকা ও দায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ব্যক্তিকেন্দ্রিক করে তোলে, যেমন অ্যাডাপ্টিভ লার্নিং প্ল্যাটফর্মস, চ্যাটবটস, অটোমেটেড গ্রেডিং সিস্টেম ইত্যাদি। এই প্রযুক্তিগুলো শিক্ষাকে আরো কার্যকর ও সময় উপযোগী করছে। নেক্সট স্লাইড, ইভলভিং টিচার্স রোল। আগে শিক্ষক মানে শুধুই পাঠদানকারী ছিলেন, কিন্তু এআই এর যুগে শিক্ষক এখন একজন ফ্যাসিলিটেটর, একজন মেন্টর, একজন এআই লিটারেটেড এডুকেটর। অর্থাৎ একদিকে শিক্ষক যেমন শিক্ষার্থীদের শেখার পথ দেখান, তেমনি অন্যদিকে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতেও শেখান। নেক্সট স্লাইড, নিউ রেসপন্সিবিলিটিস। এআই ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য প্রফেশনাল লার্নিং নিশ্চিত। এআই ব্যবহারের ফলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়, গ্রেডিং ও ফিডব্যাক দেওয়া সহজ ও দ্রুত হয়। এছাড়া শিক্ষার্থীদের পারফরমেন্স বিশ্লেষণ করে শিক্ষকরা আরো কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। নেক্সট স্লাইড, চ্যালেঞ্জেস এন্ড কনসার্ন। তবে এআই ব্যবহারে কিছু চ্যালেঞ্জও রয়েছে।
যেমন এআই এর মধ্যে বায়াস, ডেটা প্রাইভেসি ও সিকিউর রাখা। নেক্সট স্লাইড। প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর অ্যান এআই ওয়ার্ল্ড। শিক্ষার্থীদের শুধু তথ্য নয়, শেখাতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং লাইফ লং লার্নিং এর মানসিকতা, যাতে তারা ভবিষ্যতে এআই নির্ভর সমাজে সফল হতে পারে। লাস্ট স্লাইড, কনক্লুশন। শেষে আমি বলতে চাই, এআই একটি শক্তিশালী টুল, কিন্তু শিক্ষক কি হলেন শিক্ষার প্রকৃত আর্কিটেক্ট। এআই গ্রহণ করলে শিক্ষা আরো সমৃদ্ধ হয়, তবে মানবিক মূল্যবোধ বজায় রাখা শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব। আসুন আমরা এআই এর সাথে খাপ খাইয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করি। থ্যাংক ইউ অল ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। ধন্যবাদ ছাত্রদের, আমি অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। এবং আজকে আমি যে এটা উপস্থাপন করছি, Integrating teaching learning is the critical competence and the innovation. বর্তমানের সময়ে আমরা এতক্ষণ আমি আমার সব স্লাইডগুলো দেখাবো না, বেশি বিস্তারিত যাব না। আমি মেনলি ইনক্লুডিভ টিচিং লার্নিংটা একটু বলতে চাইছি। আমরা যে এতক্ষণ ধরে প্রায় সকাল 11টা থেকে পাঠদানের ধরনটা কেমন হবে না, এখানে বিজ্ঞানী উনি ল্যাবরেটরিতে সায়েন্স আছে মনোযোগ এবং আরেকটা আছে সৃজনশীলতা। মনোযোগ গবেষণা করেছে এবং গবেষণাপত্রে এইগুলি লেখা আছে যে আগামী দিনে শ্রেণীকক্ষে পড়াতে গেলে চিন্তনমূলক পড়াশোনা এবং মস্তিষ্ক, তুমি এমন একটি কথা বলো যার মাধ্যমে তুমি আমাদের যে এথিক্সটা কতখানি কোথায় গিয়ে হারিয়ে যাচ্ছে, এবং বর্তমান সমাজ অর্থাৎ শিক্ষার্থীরা যারা ভবিষ্যতের নাগরিক, তাদের জীবনে এই ডিজিটালাইজেশনের যে এথিক্স বিষয়টা কতখানি প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেই বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। নেক্সট স্লাইড। এখানে আমি বেশ কিছু ডিজিটাল ওয়েলবিং এর ইস্যু, যেগুলো স্কুল স্টুডেন্টরা যেগুলোর মুখোমুখি হচ্ছে, সেই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করেছি। স্ক্রিন ওভার এক্সপোজার টাইম, এটা আমরা জানি যে এখন আমাদের স্ক্রিন টাইমটা খুব বেড়ে গেছে। আমরা বইয়ের থেকে অনেক বেশি ফোন বা ল্যাপটপ অনেক বেশি অভ্যস্ত। মাঝে মাঝে এরকমও হয়, মানে ফোনে জুম করে দেখতে দেখতে এতটাই অভ্যাস হয়ে গেছে, বই পড়তে পড়তে বইটাকেও হয়তো চোখে অসুবিধা হচ্ছে, একটা হাতে অটোমেটিক জুম করার মতো একটা বিষয় আমাদের মধ্যে চলে আসে। স্লিপ ডিস্টরশন তো ঘটেইছে, আমাদের বায়োলজিক্যাল ক্লকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে। মানে অনেক মানুষই এখন আমরা দিনের থেকে রাতের বেলা জেগে থাকতে অনেক ইন্টারনেটের যে অন্ধকার দিকটা আছে সেইটার প্রতি তারা অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে। প্রাইভেসি গুলো আছে, অন্যজনের যে প্রাইভেসি, সেইগুলোকে কিভাবে আমরা প্রোটেক্ট করছিল, টু ফাইন্ড আউট দ্য ইনফ্লুয়েন্স অফ ডিজিটাল টেকনোলজি অন স্টুডেন্টস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। তো এই ইনোভেশন স্ট্র্যাটেজিস স্টুডেন্টদের মধ্যে এই একটা অ্যাওয়ারনেস ভাবে ফিমেলদের থেকে মেল, অর্থাৎ মেয়েদের থেকে ছেলেরা কিন্তু এই বিষয়ে একটু পিছিয়ে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব গেমস এন্ড স্টোরিজ। নেক্সট যেটা আছে এসটি ম্যাথ, এবং আরো কিছু রয়েছে নোশন এআই, ক্যানভা ফর এডুকেশন এবং চ্যাট জিপিটি, যেটা আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি। এই জিনিস প্রত্যেকটা টুলস, যেগুলো এআই টুলস গুলোর কথা বললাম, এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে কিন্তু হেল্প করবে তাদের এডুকেশন। নেক্সট স্লাইড। এবার দেখো, আমাদের যেহেতু টপিকটা ছিল যে নিউ রেসপন্সিবিলিটিস অফ দ্য টিচার্স, তো টিচার্সরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে ব্যবহার করতে পারবে, সেই টিচারদের জন্য আমি কিছু টুলস এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই যে টুলসটা রয়েছে চ্যাট জিপিটি বা জেমিনি, যেটা কিন্তু টিচার্সরা তাদের কন্টেন্ট ডেভেলপমেন্টের কাজে কিন্তু ব্যবহার করতে পারে। নেক্সট যেটা রয়েছে ক্যানভা ফর এডুকেশন, যেটাকে কিন্তু হচ্ছে বিভিন্ন রকম এডিটেড কাজে কিন্তু কাজে লাগানো যেতে পারে। নেক্সট যেটা রয়েছে কিউ রিপোর্ট, তারপর গ্যামা এআই, যেটা গ্যামা এআইটা কিন্তু খুব সুন্দর জিনিস, যেটা থেকে কিন্তু কোনো টিচার তাদের প্রেজেন্টেশনের স্লাইডগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারে।
কি ভাবে সাহায্য করতে পারে স্টুডেন্টদেরকে। তো আমি এখানে র্যাঙ্ক ওয়াইজ সাজানোর চেষ্টা করেছি। প্রথম যেটা রয়েছে এথিক্যাল গাইডে পারবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি একটু আগেই বলেছিলাম যে ইমোশনাল ডেভেলপমেন্টের ব্যাপার কিন্তু এসে যায়। তাই এআই কে যারা এখানে রয়েছে বা রয়েছেন তারা আমার যদি ভুল ত্রুটি কিছু হয় তারা ক্ষমা মার্জনা করে দেবেন। আমার একটা ছোট্ট কথা মনে হয়, আমি স্লাইড প্রথমটা শো করতে বলছি। স্লাইড 1 ইন্ট্রোডাকশন প্লিজ। একটাই বলবো, আমি কিন্তু একদম স্লাইড অনুযায়ী কথাবার্তা বলা, যেহেতু আমাদের একজন ব্যক্তিত্ব কিন্তু বলছিলেন, আমি খুব স্লাইড অনুযায়ী বলার থেকেও আমার মনে হয় আমি কিছু যদি কথা শেয়ার করতে পারি সেটা বেশি ভালো হয়। সেটা হচ্ছে আমাদের এখানে দুটো কথা রয়েছে, একটা ডিজিটাল, একটা পেডাগোজি। তা পেডাগোজি শব্দটা আমরা যারা এখানে বিএড কলেজে রয়েছি, যারা বিএড করছি বা যারা আমরা বিএড অলরেডি করেছি, আমরা পেডাগোজি শব্দটা আমাদের একেবারেই পরিচিত। তার কারণ হচ্ছে শিক্ষণ কৌশল। আর আমরা কিন্তু ডিজিটাল কথাটা এখানে ব্যবহার করেছি, অর্থাৎ আধুনিক প্রযুক্তির সাথে ওটাকে কিন্তু আমরা মিক্স করে দিয়েছি, একটা মিশ্রণ করেছি। তা আমার মনে হয় যে আমরা যদি একটু ভেবে দেখি প্রতিদিনকার সাধারণ ক্ষেত্রে কেন এই পরিবর্তনটা হবে না। অর্থাৎ আমরা এতদিন যেভাবে পড়িয়েছি সেভাবে না পড়িয়ে আমাদের শিক্ষার্থীদের যেটা শেখাচ্ছি সেটা কিন্তু আমরা অনেক বেশি আউটকামটা পেতে পারবো। আরেকটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার কি সুবিধে পেতে পারে, তাকে আমি